আজকে কথামৃত ভবনের নতুন গৃহ, নতুন মন্দির উদ্বোধন হলো সকাল 9টার সময়। সহ অধ্যক্ষ বেলুড় মঠ স্বামী সুহিতানন্দজি মহারাজ, সনাতন মহারাজ যিনি স্বামী প্রেমেশানন্দজির ছায়াসঙ্গী হয়ে সেবা করেছিলেন, তিনি উদ্বোধন করলেন। বেলুড় মঠের একজন মহামান্য সহ অধ্যক্ষ তিনি। এমন দিনে, আজকে লক্ষ্মী পূজা, শ্রী লক্ষ্মী পূজা, এমন দিনে আমার মনে হলো যে স্বামী বিবেকানন্দের সঙ্গীত কল্পতরু গ্রন্থ, যা আমি আগে একবার শুরু করেছিলাম পাঠ করে ইউটিউবে দেবার জন্যে, আজকে দ্বিতীয় ভাগ শুরু করছি। স্বামী বিবেকানন্দের সঙ্গীত কল্পতরু। অবাক হওয়ার কিছু নেই, কিন্তু ভেবে শ্রদ্ধায় আপ্লুত হতে হয় যে স্বামী বিবেকানন্দ প্রথম থেকেই মহাজ্ঞানী, পার্সনিফিকেশন অফ নলেজ। তিনি এই মহাগ্রন্থ সঙ্গীত কল্পতরু লিখেছিলেন। সঙ্গে ছিলেন বৈষ্ণবচরণ বসাক। তিনি এত বিজ্ঞান মনস্ক ছিলেন স্বামী বিবেকানন্দ যে বইটি শুরু করেছেন একেবারে সঙ্গীত বিদ্যা বা ধ্বনিবিদ্যার বৈজ্ঞানিক ব্যাখ্যা সহ ফিজিক্স, পদার্থবিজ্ঞান সামনে নিয়ে আমি পাঠ শুরু করছি। তাহলেই আপনারা দয়া করে বুঝবেন যে যে কেমনভাবে তার ভেতর ফিজিক্স দিয়ে শুরু হয়েছে। বড় আনন্দ হয় ভেবে। বৈজ্ঞানিক স্বামী বিবেকানন্দ। শুরু হচ্ছে চ্যাপ্টার সঙ্গীত বাদ্য। আমি কিছুটা পাঠ করব যতটা সম্ভব টেকনিক্যালি। আমি শুরু করছি পাঠ। কোনো একটি পদার্থ আর একটি পদার্থের দ্বারা আহত হইলে তাহার পরমাণু সমষ্টিতে এক প্রকার কম্পন উপস্থিত করে। ওই কম্পন বায়ু অথবা অন্য কোনো পরিচালক দ্বারা শ্রুতি সম্বন্ধীয় স্নায়ুমণ্ডলীতে নীত হয় এবং তাহার পর আমাদের শব্দের অনুভূতি হয়। একটি পাতলা কাচের গ্লাস একটি ক্ষুদ্র যষ্টি দ্বারা আঘাত করিলে তৎক্ষণাৎ এক প্রকার শব্দ উৎপাদিত হইবে। যদি ওই সময়ে গ্লাসকে হস্ত দ্বারা স্পর্শ করা যায়, তাহা হইলে কম্পন অনুভূত হইবে এবং বলপূর্বক চাপিয়া ধরিলে কম্পন নিরস্ত হইবে, আর সঙ্গে সঙ্গে শব্দ তিরোহিত হইবে। এইরূপ অনেক প্রকারে দেখানো যাইতে পারে যে
আহত পদার্থের কম্পনই শব্দের কারণ। বংশী প্রভৃতি শ্বাসোৎপন্ন ধ্বনিতে সন্নিহিত বায়ুমণ্ডলে ওই কম্পনও প্রথমেই উৎপাদিত হয়। এই কম্পন ফুটনোটে দেওয়া আছে। কম্পন বা উর্মি। একটি পুষ্করিণীতে যদি একটি লোস্ট্র নিক্ষেপ করা হয়, তাহলে প্রথমে একটি ক্ষুদ্র বৃত্তাকার উর্মি অর্থাৎ ঢেউ উৎপন্ন হয়, ক্রমে তদপেক্ষা বৃহত্তর এবং ক্রমশ বৃহৎ হইতে বৃহত্তর বৃত্তাকার উর্মিমালা চতুষ্পার্শ্বেই সমস্ত পুষ্করিণীকে আচ্ছন্ন করে। লোস্ট্র নিক্ষেপ মাত্র সেই স্থলের জল তাড়িত হইয়া বৃত্তাকারে ধাবিত হইল এবং যে বেগ তাহাকে ওই প্রকার করিল, পরবর্তী জলরাশিকে সেই বেগ প্রদান করিয়া নিরস্ত হইল। অনেকে হয়তো মনে করেন যে লোস্ট্রক্ষিপ্ত স্থানেই জল চলিতে চলিতে তীর পর্যন্ত উপনীত হয়। ইহা ভ্রান্ত। যদি কতকগুলি পয়সা সারি দিয়া সমরেখায় রাখা যায় এবং যদি এক প্রান্তের একটিতে আঘাত করা যায়, দেখা যাইবে যে মধ্যের সকল পয়সাগুলি স্থির হইয়া আছে, কেবল শেষের পয়সাটি স্বস্থান হইতে বেগে চলিয়া গিয়াছে। ইহা সকলেই পরীক্ষা করিয়া দেখিতে পারেন। ইহার কারণ এই যে প্রথম প্রান্তের যে পয়সাটিতে আঘাত করা হইয়াছিল, সে প্রান্ত সংলগ্ন পয়সাকে আপনার বেগ প্রদান করিল। যদি নিকটে অন্য কোনো পয়সা না থাকিত, তাহা হইলে সে স্বয়ংই ঐরূপ বেগে ধাবিত হইত। কিন্তু এক্ষণে তাহার উপর যে শক্তি প্রযুক্ত হইয়াছিল তাহা দ্বিতীয়টিকে দিল, অতএব আপনি শক্তিহীন হইয়া স্থির হইল। অতএব আপনি শক্তিহীন হইয়া স্থির হইল। এই দ্বিতীয়টি আবার তৃতীয়টিকে এইরূপে পরস্পর শক্তি সঞ্চারণ করিল। কেবল শেষেরটি শক্তি সঞ্চালনের কোনো দ্রব্য না পাইয়া সেই শক্তি দ্বারা স্বয়ং চালিত হইল। পূর্বোক্ত পুষ্করিণীতেও ঠিক এইরূপ প্রক্রিয়া উপস্থিত হইবে। লোস্ট্র পতনের যে বেগ, সেই শক্তি দ্বারা সেই স্থানের জলরাশি চালিত হইল, কিন্তু চতুষ্পার্শ্বেই উর্মিমালা জলরাশি দ্বারা পরিবৃত থাকায় তাহাদিগকে আপনার বেগ প্রদান করিল। তাহারাও এই পরবর্তী ক্রমে শক্তি সঞ্চালন করিতে লাগিল এবং ফল হইল এই যে কেবলমাত্র যে স্থানের জল সেই স্থানেই একবার স্ফীত হইয়া আবার নিরস্ত হইল। এই প্রকারে ক্রমান্বয়ে পুষ্করিণীস্থ সমস্ত জলরাশি
এক একবার মণ্ডলাকারে স্ফীত হইয়া ওই প্রকার গোলাকার উর্মিমালা উৎপন্ন করিল। ইহার আরো প্রত্যক্ষ প্রমাণ আছে। যদি একটি অত্যন্ত লঘু দ্রব্য যেমন পক্ষীর পালক জলের উপর ভাসিতে থাকে ও তথায় ওই প্রকার তরঙ্গমালা উৎপাদিত হয়, তবে দেখা যায় যে ওই পালক অথবা লঘু দ্রব্য কেবল একবার জলের সঙ্গে একটু উন্নত হইল, আবার জলের সঙ্গে নমিত হইল, স্বস্থান হইতে কোনো ক্রমে অপসৃত হইল না। যদি তরঙ্গের সঙ্গে জলরাশি স্বস্থান ভ্রষ্ট হইত অথবা যদি চলিতে থাকিত, তাহলে নিশ্চয়ই পালকের ন্যায় লঘু দ্রব্যকে সঙ্গে ভাসাইয়া উর্মিমালা ভাসাইয়া লইয়া যাইত। যখন একটি ঘণ্টায় আঘাত করা যায়, তখন ঘণ্টার ধাতুর পরমাণু সকলতেও ওই প্রকার কম্পন উপস্থিত হইয়া সেই কম্পন বায়ুমণ্ডলীতে পূর্ব কথিত জলের ন্যায় তরঙ্গ উৎপাদন করে। এই প্রকার জল শব্দের পরিচালক। একটি পুষ্করিণীর উভয় প্রান্তে দুইজন লোক ডুবিয়া দুইটি ইট যদি আঘাত করে, তা স্পষ্ট শ্রুতিগোচর হয়। একখণ্ড বৃহৎ কাষ্ঠের এক প্রান্তে যদি অতি অল্প আঘাত করা যায় এবং এক ব্যক্তি যদি অপর প্রান্তে কর্ণ দিয়ে অবস্থান করে, তাহা হইলে ওই ব্যক্তি শব্দ অতি স্পষ্ট রূপে শুনিতে পাইবে। কাষ্ঠ বায়ু অপেক্ষা সহজ পরিচালক। কাষ্ঠের পরিচালক গুণ দ্বারা অনেক সময় তাহা দৃঢ় এবং সম্পূর্ণ শক্ত কিনা চিনিয়া লওয়া যায়। যদি মধ্যের কোনো স্থান পচিয়া গিয়া থাকে, তাহা হইলে ওই শব্দ শোনা যায় না। এক শব্দ কি প্রকারে উৎপন্ন হয় তাহা আমরা বুঝিলাম। এক্ষণে কোন প্রকার শব্দকে সঙ্গীত বলা যায় তাহা বুঝিবার চেষ্টা করিব। আমরা দেখিয়াছি যে প্রত্যেক শব্দই কোনো একটি সময় ব্যাপিয়া অর্থাৎ শ্রুতি কঠোর যায়। সচরাচর গান শ্রুতি কঠোর। আমরা দেখিয়াছি যে প্রত্যেক শব্দই কোনো একটি সময় ব্যাপিয়া কোনো পদার্থের যে কম্পন তাহাকে বলে। অনেক সময় যন্ত্র সাহায্যে এই কম্পন লব্ধ করা যায়। দুই একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সমভাবের একরূপ কম্পন সঙ্গীত ধ্বনির উৎপাদন। একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সমভাবের একরূপ কম্পন সঙ্গীত ধ্বনির উৎপাদক। মনে করো কোনো একটি পদার্থ হইতে 1 সেকেন্ডে 100 কম্পন উত্থিত হইতেছে। যদি 1 সেকেন্ডে 100 কম্পনের অর্ধ সেকেন্ডে 50টি, সিকি সেকেন্ডে 25টি ইত্যাদি সম বিভাগে উৎপন্ন হয়, তাহা হইলেই ওই ধ্বনি সঙ্গীত ধ্বনি, নতুবা নহে। যদি প্রথমার্ধ সেকেন্ডে
70, পরার্ধে 30 ইত্যাদি অসংলগ্নভাবে কম্পন হয়, তাহা হইলে মধুর সঙ্গীত ধ্বনি না হইয়া শ্রুতি কঠোর শব্দ উৎপাদিত হয়। বাস্তবিক কোনো ধ্বনি সঙ্গীত এবং কোন ধ্বনি নহে, ইহা নিঃসংশয়ে নির্ণয় হইতে পারে না। কারণ দেখা যায় একটি সঙ্গীত ধ্বনি ক্রমে উচ্চ করিতে করিতে শেষে কর্কশ বোধ হয়। বিবিরা সচরাচর যে প্রকার উচ্চ গ্রামে গান করেন, তাহা বোধ হয় এতদ্দেশী অনেকের শ্রুতি কঠোর হয়। ওই প্রকার অতি নিম্ন স্বর কর্কশ বলিয়া বোধ হয়। অপরদিকে কলিকাতার মস্তিষ্ক বিলরণকারী লোক শকটা আদি সমাগমে সমুত্থিত ভয়ানক শব্দ ও মনুমেন্টের উপর হইতে এক প্রকার দূর সমাগত এবং পরস্পর মিশ্রিত হইয়া হারমোনি শ্রবণ সুখ উৎপাদন করে। সানাইয়ের শব্দ দূর এবং নিকট হইতে শুনিলেই ইহা স্পষ্ট উপলব্ধি হয়। পাঠক ভাবছে কি বিস্ময়কর বৈজ্ঞানিক অবজারভেশন। স্বামীজি তখন নরেন্দ্রনাথ দত্ত তার ছিল, কারণ তিনি তো পার্সনিফিকেশন অফ নলেজ, সেই জন্য অবাক হওয়ার কিছু নেই। তিনি যখন আমেরিকায় গিয়েছিলেন বিখ্যাত বৈজ্ঞানিকদের সাথে, তার অনেক কথোপকথন, এক্সচেঞ্জ অফ আইডিয়াস এবং ইন এ মোস্ট কোয়ালিফাইড ওয়ে তিনি করেছিলেন, সেটা অবাক হওয়ার কিছু নেই। এই জন্যই নরেন্দ্রনাথ দত্ত, স্বামী বিবেকানন্দ, এই জন্যই ওই যখন উনি মাত্র বিএ পাশ করেছেন, সেই সময়ের কাছাকাছি এই বইটি লেখা হচ্ছিল এবং প্রকাশিত হয়েছিল সেই বিখ্যাত বই সঙ্গীত কল্পতরু। নমশ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। ওম শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।